ঘরে এসে গহন নিধিকে কোথাও দেখতে পেল না। কোথায় গেল মেয়েটা আবার? একবার বারান্দায় গিয়ে দেখলো, সেখানেও পেল না নিধিকে। বাথরুমেও নেই। গেল কোথায় মেয়েটা? নিধির নাম ধরে কয়েকবার চেঁচিয়ে ডাকলো গহন। সঙ্গে সঙ্গে নিধি বাইরে থেকে দৌড়ে ঘরে এলো। হাঁপানো গলায় বলল, মরিনি তো আমি, বেঁচে আছি এখনো। কি হয়েছে? ব্যাগপত্র গোছাতে বলেছিলাম, গুছিয়েছো? নিধি দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানাতে গহনে রাগে চেঁচিয়ে উঠে বলল, একটা কথা বললে কানে যায় না নাকি? বুঝতে পারো না? বাংলা ভাষাতেই তো বলেছিলাম, উর্দু কিংবা ফার্সি ভাষায় তো বলিনি যে বুঝতে পারবে না। তোমার কাছেও কি আমার কথার কোনো মূল্য নেই? না থাকলে প্লিজ বলে দাও, আমি আশা রাখবো না তোমার থেকেও। নিধি তাড়াহুড়ো করে বলল, আরে না না, আপনি ভুল বুঝছেন। আমি আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মাঝে ছিলাম যে কি করব। আপনি কার উপর রেগেছিলেন সেটাও বুঝতে পারছিলাম না। আর এত রেগে যাচ্ছেন কেন? ঠান্ডা হন। তোমার যেটা করতে বলেছি সেটা করো। আর 1.5 ঘন্টা সময় আছে, 1 মিনিটও যেন দেরি না হয়। নিধি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গহনের দিকে এগিয়ে গিয়ে শান্ত গলায় বলল, আপনি আগে শান্ত হন। এখন রেগে আছেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। নিজের উপর জোর চালিয়েও কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আমি বুঝতে পারছি আপনি কষ্ট পাচ্ছেন, খারাপ লাগছে আপনার। কোনো প্রয়োজন নেই আমাকে বোঝার। আসলে তোমারও আমার কথা শোনার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, শুনতেও হবে না। কথাটা বলে গহন আলমারির উপর থেকে সুটকেসটা নামিয়ে আলমারি খুলে নিজেই কাপড় চোপড় ব্যাগে তুলতে লাগলো। সামনে যেটা পেলো সেটাই তুললো, গুছিয়ে তুলছে না। শুধু ব্যাগের ভেতরে ছুঁড়ে মারছে। নিধি একটা দীর্ঘশ্বাস ছেড়ে গহনের দিকে এগিয়ে এসে পিছন থেকে ওর কাঁধে হাত রাখলো। গহন মৃদু রাগী গলায় বলল, কি হয়েছে? আমি কষ্ট পাইনি, আমার খারাপও লাগেনি। আমি ওদের থেকে ভালো কিছু আশা করিই না, সেজন্য খারাপ কম লেগেছে। তবে খারাপ লাগছে আপনার জন্য। আমি জানি আপনি আপনার পরিবারকে কতটা ভালোবাসেন, বিশেষ করে আপনার মাকে। আপনি খুব বেশি কষ্ট পেয়েছেন, তাই না? হঠাৎ করে গহনের রাগটা কেমন যেন কমে গেল। শান্ত হয়ে গেল গহন। থমথমে মুখটা এক অদ্ভুত ক্লান্তি ভাব ফুটে উঠল। ধপ করে বসে পড়ল বিছানার উপরে। দুহাতে নিজেই নিজের মাথার চুল খামচে ধরে বলল, আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। সবার এত অবহেলায় আমি ক্লান্ত। আর পারি না নিধি। নিজেকে আর সামলানো যায় না, নিজেকে আর বোঝানো যায় না। নিধির খুব খারাপ লাগলো গহনের কথাগুলো শুনে। মানুষটার মুখ দেখে মায়া লাগছে। সারাদিন মানুষটা খুব খাটাখাটনি করে যায়, একটুকুও শান্তি পায় না। অফিস থেকে বাড়ি ফিরেও সে খাটাখাটনি করে। তার উপর আবার এই বাড়ির জীবজন্তু গুলোর অশান্তি। একটা মানুষের মনে মায়া দেওয়া নেই, কারোর মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। নিধি এগিয়ে গিয়ে গহনের পাশে বসে গহনের মাথায় আলতো করে হাত বুলে দিয়ে বলল, যা হয়েছে ভুলে যান। আমি জানি আপনার মায়ের ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন। মায়ের থেকে এই ব্যবহারটা আমি আশা করিনি। যাই হোক, তুমি তৈরি হয়ে নাও, প্রয়োজন নেই, কোথাও যাচ্ছি না আমরা। ঘন ঘাড় কাত করে নিধির দিকে তাকিয়ে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, যাচ্ছি আমরা। বললাম তো যাব না। আমিও তো বললাম যাব। নিধি তেজ দেখালো না, বরং শান্ত গলায় গহনকে বোঝানোর ভঙ্গিতে বলল, আপনি যে আমার হয়ে আপনার মাকে এতগুলো কথা বলেছেন, এটাই তো আমার কাছে যথেষ্ট। গহন, ঘুরতে যাওয়ার মাঝে কি আছে? যখন চাইবো তখনই যাওয়া যাবে। এমনটাও না যে শহরের বাইরের কোথাও যেতে হবে। মানুষটা গুরুত্বপূর্ণ। গহন, আপনার সাথে তো বারান্দায় দাঁড়িয়ে 2 কাপ কফি খেতে খেতে গল্প করলেও সেই সময়টা আমার ভালো কাটবে। আলাদা করা যে বাইরেই কোথাও ঘুরতে যেতে হবে তার কোনো মানে নেই। তোমায় যে কথাগুলো বলেছে আমি ভুলতে পারছি না এগুলো। আমি তো আপনাকে ভুলতে বলছি না, মনে রাখুন। আর আজ আপনি ওদের নিজের যে রূপটা দেখিয়েছেন, আগামী 10 বছর ওদের আর কিছু বলার সাহস হবে না। আর আমাকে তো চেনে নেই, কিছু বললে ছেড়ে দেবো নাকি? তবে গহন, এবারে আমরা না যাই। আপনিই তো বলেছিলেন সংসারে প্যাঁচ বুঝতে। এখন এই অবস্থায় যদি আমরা চলে যাই, হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু সবার মনে আমার প্রতি একটা চাপা ক্ষোভ ঠিকই থাকবে। ঘুরে ফিরে তো আবার এই বাড়িতে আসতে হবে, তাই না? এই মানুষগুলোর সাথেই থাকতে হবে। আজ না হয় আমরা তাদের কথা মেনে নিয়ে কাল তাদের আমাদের কথা মানতে বাধ্য করি। আপনি তো আমায় এই নিয়ম শিখিয়েছিলেন। গহন কিছুক্ষণ তাকিয়ে রইল নিধির দিকে। তারপরে হঠাৎ করে বিছানার উপরে এক পা তুলে নিধির দিকে ঘুরে বসে নিধির হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে অপরাধী ভঙ্গিতে বলল, আমায় ভুল বুঝো না নিধি। এসব ঝগড়া ঝামেলা অশান্তি দেখতে দেখতে আমি ক্লান্ত। ছোটবেলা থেকে প্রতিটা দিন এসবের মাঝে আমার কেটেছে। আমার আর এখন এসব ভালো লাগে না। সব সময় ঝগড়া এড়িয়ে যেতে চাই আমি। সেজন্য যেমন আমি নিজেও মানিয়ে নেই, তোমাকেও মানিয়ে নিতে বলি। কিন্তু তার মানে এই না যে সবসময় মানিয়ে নেওয়াটা আমার পক্ষে থেকেই হবে। তুমি ভেবো না তোমার সাথে কেউ অন্যায় করলে আমি চুপ থাকবো। সবচেয়ে বড় কথা, আমার পরিবারের আজকের ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। দিদি আলতো এসে বলল, চাইতে হবে না, ভুল তো আপনি করেননি। বরং আপনি আজ যা করেছেন সেগুলো ভেবে তো আমার সারা রাত ঘুমই হবে না। আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? গন প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো। কি? দিদি ঠোঁট টিপে হেসে বলল, বলেছিলাম না যে আমার স্বামী মনে হয় ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। আজ সত্যি তার প্রমাণ পেলাম। আপনি অনেক ভালো গহন, যদিও শুরুতে এতটা ভালো ছিলেন না।
তবে ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছেন। আসলে আমার সহচর্যে আছেন তো, ভালো যে হবেন এটাই তো স্বাভাবিক। এতদিন ছিলেন জীবজন্তুর মাঝে, ভালো হবেনই বা কি করে, এমনটা আশাও রাখা যায় না। অনিচ্ছা সত্ত্বেও নিধির কথাটা শুনে গহন হেসে ফেলল। আজ বোধ হয় প্রথম নিধি গহনকে এভাবে শব্দ করে হেসে উঠতে দেখলো। নয়তো হাজার চেষ্টা করো এই মানুষটার মুখ দিয়ে হাসি বের করা যায় না। ভালো লাগলো গহনকে হাসতে দেখে, মানুষটাকে অন্তত স্বাভাবিক করা গেল। আচ্ছা অনেক হয়েছে এসব ঝগড়া ঝামেলা, আপনি ফ্রেশ হয়ে আসুন, খাবার দিচ্ছি আমি। কথাটা বলে নিধি উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। পিছন থেকে গহন ওর হাত টেনে ধরলো। নিধি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, কি হলো, আবার হানিমুনে যাওয়ার ভূত চাপলো নাকি? গহন আলতো এসে দুদিকে মাথা নাড়িয়ে উঠে দাঁড়িয়ে নিধির দিকে এগিয়ে গেল। নিধি অধীর আগ্রহে অপেক্ষা করছে গহন কি বলবে সেটা শোনার জন্য। তবে গহন কিছু না বলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো দুই হাতে শক্ত করে নিধিকে জড়িয়ে ধরলো। যাকে বলে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা, এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যে নিধি নিজের বুকে যেন একটু চাপ অনুভব করলো, একটু কষ্ট হলো। ভাবলো লোকটার পিঠে কয়েকটা কিল ঘুষি লাগাবে। এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আদৌ ভালোবাসা দেখাচ্ছে নাকি মেরে ফেলার উদ্দেশ্য? তবে নিধি নিজের ভাবনা অনুযায়ী কাজগুলো করার আগেই গণ কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বলল, আমার আজকাল মনে হয় তুমি আমাকে যতটা বুঝছো ততটা কেউ কখনো বুঝতে পারেনি। আমার মনে হয় তুমি যতটা আমার খেয়াল রাখার চেষ্টা করছো ততটা কেউ কখনো করেনি। তুমি আমার অসহায়ত্ব, দুর্বলতা, কষ্ট সব খুব ভালোভাবে উপলব্ধি করতে পারো নিধি। কি করে পারো বলো তো? অন্যান্য সময় হলে নিধি এক হাতে মাথাটা চুলকে উত্তর দিত, তবে এখন সেই উপায় নেই। ঘন এমনভাবে চেপে ধরেছে যে হাতটাও নাড়াতে পারছে না। ফলস্বরূপ অবুঝের মতন বলল, কি জানি, এত ভাবনা চিন্তা করিনি কখনো। তবে আপনার মুখটা দেখলে আজকাল অনেক কিছু ধরে ফেলতে পারি। এভাবেই সারা জীবন বুঝো আমায়। আমায় বোঝার মতন মানুষের খুব অভাব। দিদি কপাল কুঁচকে বলল, কেন, আপনার মা আপনাকে বুঝে না? ফুফিও তো আছে, ওরা আলাদা, ওরা হয়তো আমায় বুঝে, কিন্তু আমি যেমন ভাবে চাই তেমন ভাবে বুঝে না। তেমন ভাবে শুধু তুমিই যেন আমায় বুঝছো। তুমি আলাদা নিধি, সবার থেকে আলাদা। তবে জানো তো আমার ভয় হয়। কেন? উত্তরটা দেওয়ার আগে গহন নিধিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রিয় মানুষগুলো কে আমি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি নিধি। আমার প্রিয় মানুষগুলো সব সময় আমার ছেড়ে চলে যায়। তুমি কখনো আমায় ছেড়ে যেও না। অনেক বছর পর কাউকে পেলাম যাকে খুব নিজের মনে হচ্ছে। অনেকগুলো বছর পর কারো উপর নির্ভরশীল হতে মন চাইছে। কখনো যেন আবার আমায় ফাঁকি দিয়ে চলে যেও না। এবারে নিধি পাল্টা গহনকে জড়িয়ে ধরে আলতো হেসে ওকে আশ্বস্ত করে বলল, যাব না, আপনি যত্ন করে রেখে দিলে সারা জীবন থেকে যাব। আমার শেষ নিঃশ্বাস অবধি থাকবো আপনার সাথে, কথা দিলাম। রাতে খাবার খাওয়ার জন্য নিধি আর গহনকে ডাইনিং রুমে যেতে দিল না, কাউকে খেতেও ডাকেনি। নিধি চুপচাপ গিয়ে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে ঘরে এলো। খাবারের প্লেটগুলো বিছানার উপরে রেখে গিয়ে আগে দরজাটা বন্ধ করে দিয়ে এলো, কেননা এই বাড়ির কারোর কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় এসে আবার ঝগড়া লেগে যেতে পারে। গহন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই নিধি ওকে খেতে বলল। গহন বিছানার দিকে তাকিয়ে একটা প্লেট দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তুমি খাবে না? দুপুরের খাবার খেয়েছি সন্ধ্যায়, এখনো পেট ভরে আছে আমার, খাওয়ার সময়ও পাই না। মানুষের কথা শুনতেই দিনটা চলে যায়, আপনি খেয়ে নিন। আপনার তো আবার কারো কথা শুনে পেট ভরে না, খাবার খেয়ে পেট ভরাতে হবে। কোনো কথা বাড়াতে চাইলো না গহন, চুপচাপ খেতে বসলো। কয়েকদিন হলো গহন খেয়াল করছে খাবার তেল মশলা খুব কম ব্যবহার হচ্ছে, ঝালও কম। কিন্তু এবারে কেউই তো এত কম ঝাল খেতে পছন্দ করে না, মুখে তুলবে না কেউ এই খাবার। নিজের কৌতূহল দমে রাখতে না পেরে গহন নিধিকে জিজ্ঞেস করে ফেললো, রান্না কি তুমি করো? নিধি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, গহনের বউ যেহেতু আমি, সেজন্য আমাকেই রান্না করতে হবে। না, এই বাড়িতে গহনের কোনো মূল্য আছে? না গহনের বউয়ের কোনো মূল্য আছে? আমি রান্না না করলে তো এই বাড়ির কেউ আজকাল খেতেই পারে না, জানেন না আপনি? নিধি গহনকে কেন এই কথাগুলো নিয়ে খোঁচা দিল গহন ঠিক বুঝলো না। আপাতত এই নিয়ে কোনো কথা না বলে ফের জিজ্ঞেস করলো, কেউ কিছু বলে না খাবারের স্বাদ নিয়ে? নিধি এবারে মৃদুর আগে ভঙ্গিতে বলল, শুনুন, 3 বেলা যে রান্না করে খাওয়াচ্ছি এটাই আপনার 14 গোষ্ঠীর কপাল ভালো। কেউ কিছু বলতে এলে সোজা বলে দিবে নিজে রান্না করে যেন খেয়ে নেয়। এক একজনের যা ব্যবহার, এদেরকে যে রান্না করে খাওয়ায় তাতেই তো কৃতজ্ঞ থাকা উচিত। তার উপর আবার স্বাদ নিয়ে নাকি আমাকে কথা শোনাবে? আসুক না কথা শোনাতে, কাঁচা সবজি খেতে হবে তারপর থেকে। আরে আমি বোঝাতে চাইছি এত কম ঝাল দেওয়া খাবার তো কেউ খায় না, এই খাবার বাড়ি কেউ মুখে তোলার কথা না। ও এই ব্যাপার, আমি তো আপনার জন্য আলাদা করে রান্না করি, আবার ওদের জন্য বেশি ঝাল দিয়ে আলাদা করে রান্না করি। ঘন অতিমাত্রায় বিস্মিত হয়ে বলল, তুমি আমার জন্য আবার আলাদা করে রান্না করো? কিন্তু কেন করতে যাও? ওই রান্নাই তো আমি খেয়ে নিতে পারি। আমি তো জানি তা আপনি পারবেন। এত কথা যখন হজম করতে পারেন, আর সামান্য মরিচের ঝাল হজম করতে পারবেন না, এটা হয় নাকি? কিন্তু আমার ঠিক হজম হয় না ব্যাপারটা। গন থেমে গেল, চুপচাপ এবারে মনোযোগ দিল খাবারে। কিছুক্ষণ পর নিধি বলে উঠল, তাহলে এই ব্যাপারটা থেকে আপনি কি শিক্ষা পেলেন গহন?
গহন মাথা তুলে নিধির দিকে তাকিয়ে অবুঝের মতন বলল, কি শিক্ষা পেলাম? নিধি ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলে বলল, এর থেকে আপনি এই শিক্ষা পেলেন যে এই পৃথিবীতে বউয়ের থেকে বেশি আপন আর কেউ হয় না। নিধি ভেবেছিল ওর এই কথাটা শুনে বোধহয় গহন হাসবে কিংবা হয়তো মজা পাবে, সেজন্যই বলেছিল যেন গহন একটু হাসে। গহন হাসলো ঠিকই, তবে শব্দ করে না, আলতো একটু হাসলো, শুধু যেন নিধির কথায় সম্মতি জানালো। গহন তখনও মনোযোগ দিয়ে খাচ্ছিল। খেতে খেতে হঠাৎ করে গহনের হাতটা থেমে গেল। নিধি তখনও ওর সামনে বসে আছে। মাথা তুলে একবার তাকালো নিধির দিকে, ধীর গলায় একবার নিধির নাম ধরে ডাকলো। ডাকটা কানে যেতে নিধি গহনের দিকে ঘুরে বসে বলল, হ্যাঁ বলুন। তৎক্ষণাৎ গহন কিছু বলে উঠতে পারলো না। হয়তো এখনো দ্বিধাদ্বন্দ্বের মাঝে ভুগছে যে নিধিকে এই কথাটা বলা ঠিক হবে নাকি হবে না। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও গহনের থেকে কোনো উত্তর না পেয়ে নিধি বিরক্তিকর গলায় বলল, কিছু কি বলবেন? নিধি কথাটা বলার পরও গহন আরো কিছুটা সময় নিয়ে কি যেন ভাবলো, আনমনে একটু হেসে বলল, এই বাড়িতে সব খাবারে কেন এত বেশি ঝাল দেওয়া হয় জানো? কেন সবাই ঝাল খাবার খেতে বেশি পছন্দ করে জানো? নিধির কাছে প্রশ্নটা খুবই অদ্ভুত মনে হলো, সেই সাথে অযৌক্তিক। এক একজনের এক এক রকম পছন্দ হবে, এটাই তো স্বাভাবিক। কারো ঝাল বেশি পছন্দ, কারো ঝাল কম পছন্দ। এতে আবার আলাদা করে কোনো কারণ থাকতে পারে নাকি? না, আমি জানি না, আপনি বলুন। গহন আবারও কিছুটা সময় নিয়ে আলতো হেসে বলল, তার কারণ আমি অতিরিক্ত ঝাল খেতে পারি না। ঝাল খাবার খেলে আমার অসুবিধা হয়, তাই। ব্যাপারটাকে খেলো নিধি, এই আবার কেমন কারণ? মানে একজনের পছন্দ না এজন্য আরেকজনের পছন্দ, একজনের অসুবিধা হয় এজন্য অন্যজনের সেটা পছন্দ। আসলে যে নিধি একটা চিড়িয়াখানায় এসে পড়েছে আরো একবার নিশ্চিত হলো, কারো কোনো স্বভাবেরই ঠিক নেই। এরা মানুষ হতেই পারে না, মানুষের কোনো গুণই নেই এদের মাঝে। আসলেই আপনারা সবাই অদ্ভুত, একজনের পছন্দ নয় এজন্য আরেকজনের সেটা পছন্দ হবে, এটাই নিয়ম। পুরো গোষ্ঠী পাগল। তুমি বোধহয় আমার কথাটা ঠিক বুঝে উঠতে পারলে না, তাই না? বোঝার মতন কিছু ছিল কি? এবার গহন একটু শব্দ করে হেসে উঠল। ওকে হাসতে দেখে নিধি যেন নিশ্চিত হয়ে গেল যে সত্যি বোঝার মতন কিছু ছিল। কিন্তু কি ছিল? এক লাইনের কথায় আর কেই বা বুঝবে? কি ছিল বোঝার মতন বলুন না। আমি তো বুঝলাম না, আরেকবার বুঝিয়ে বলুন, ঠিক বুঝে যাব আমি। গহন দুদিকে মাথা নাড়িয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, কিছু না, এমনি বললাম। গহন কথাটা বলতে নিধির রাগ উঠল। যদি কিছু নাই থেকে থাকে তাহলে এভাবে বলল কেন? পুরো কথাটা শেষ করলেই তো পারতো। খচ্চর একটা। সকালে ঘুম ভাঙতে নিধি পাশে গহনকে দেখতে পেল না। উঠে বসে সামনে তাকাতেই দেখলো গহন পূর্ণ মনোযোগের সাথে সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিধির মাথাটা গরম হয়ে গেল। গলা উঁচিয়ে বলল, রাতে কি ঘুমিয়েছিলেন নাকি এটা কোলে নিয়ে বসেছিলেন? নিধির কণ্ঠটা কানে যেতেই গহন ল্যাপটপের উপর থেকে চোখ তুলে নিধির দিকে তাকিয়ে বলল, একটু আগে এটা নিয়ে বসেছি, সারা রাত ঘুমিয়েছিলাম। যাক, তাও আপনার সুবুদ্ধি হয়েছে, না হলে মাঝে মাঝে তো আমার সন্দেহ হয় যে আদৌ আপনি ল্যাপটপে কাজ করেন নাকি অন্য কিছু করেন। গহন ভ্রু কুঁচকে বলল, অন্য কিছু করি মানে? কি করি আমি? নিধি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, সেটা আপনি ভালো জানেন যে আপনি কি করেন। কথাটা বলে নিধি ওয়াশরুমে ঢুকে গেল। কি যে আবল তাবল বলে মেয়েটা কে জানে। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো চুল আঁচড়ানোর জন্য, তবে পারলো না সেটা করতে। তার আগেই ওর ফোনটা বেজে উঠলো বিছানার উপর থেকে। ফোনটা হাতে নিতে দেখলো অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। ফোনটা রিসিভ করে কানে ধরতে অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বরের সালাম ভেসে এলো। সালামে উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? ফোনের অপর পাশে থাকা ভদ্রমহিলা বলে উঠলেন, আমি নিয়াজের ক্লাস টিচার কথা বলছি। আপনি নিয়াজের গার্ডিয়ান কথা বলছেন তো? হ্যাঁ ম্যাম, আমি ওর বোন কথা বলছি। আপনি হঠাৎ কিছু হয়েছে কি? আমার ভাই ঠিক আছে তো? চিন্তিত গলায় নিধি প্রশ্নটা করলো, হাঁসফাঁস করছে উত্তরটা শোনার জন্য। ভদ্রমহিলা বলেন, আসলে এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাইছিলাম। গত এক সপ্তাহ ধরে নিয়াজ স্কুলে আসছে না। আমি ওর বাবার নাম্বারে কল করেছি, কিন্তু উনি ফোনটা রিসিভ করেননি। কোনো যোগাযোগই করতে পারছি না নিয়াজ কিংবা ওর গার্ডিয়ানের সাথে। আপনার নাম্বারটা আমি ওর এক ফ্রেন্ডের থেকে পেয়েছি। নিধির কপালে চিন্তার শুকনো রেখা তৈরি হলো। চিন্তিত ভঙ্গিতে বলল, আসলে ম্যাম, আমি তো আমার শ্বশুরবাড়িতে থাকি, ওর সাথে যোগাযোগ হয়নি। ও যে স্কুলে যাচ্ছে না আমি তো জানিই না কিছু। ও আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে ওর সাথে যোগাযোগ করে আমায় একবার ওর খবরটা জানাবেন। আরেকটা কথা, নেক্সট উইক থেকে তো নিয়াজের এক্সাম শুরু হবে। ওর গত 4 মাসের বেতন এখনো দেওয়া হয়নি। স্কুল থেকে নোটিশ দিয়েছে, বেতন ক্লিয়ার না থাকলে এক্সাম দিতে দেওয়া হবে না। এটা আপনাকে জানানোর ছিল। নিধির মুখটা শুকিয়ে গেল। ভুলে গিয়েছিল ওর ভাইয়ের স্কুলে বেতন দেওয়ার কথা। ওর বিয়ের খরচের জন্য তো এদিকের কথা নিশ্চয়ই বাবা মা ভুলেই গেছে। বেতনের অর্ধেকটাও তো নিধি দিত টিউশন পড়িয়ে, এখন তো সেটাও বন্ধ। তার মানে নিশ্চয় টাকাটা জোগাড় হয়নি। নিধি থেকে তৎক্ষণাৎ কোনো উত্তর না পেয়ে ভদ্রমহিলা ফের বলে উঠলেন,
হ্যালো, শুনতে পেয়েছেন আমার কথা? নিধির ধ্যান ভাঙলো। আমতা আমতা করে বলল, শুনতে পেয়েছি। যত দ্রুত সম্ভব ওর বেতনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, না হলে এক্সাম দিতে দেওয়া হবে না। আর মনে রাখবেন, নেক্সট উইক থেকে ওদের এক্সাম শুরু। 2-3 দিনের মধ্যে দিয়ে দিলে ভালো হয়। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি ব্যবস্থা করছি। কথাটা বলে নিধি ফোনটা কেটে দিল। নিধি শুকনো চোখ মুখের দিকে তাকে গহন ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? কে কল করেছিল? ভাইয়ের স্কুল থেকে কল করেছিল। সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, অথচ 4 মাসের বেতন বাকি আছে। ও নাকি স্কুলেও যাচ্ছে না। কে জানে কি হলো। নিধি আবার ফোনটা হাতে নিল। নিজের মায়ের কাছে কল করবে, এদিকে ফোনটা কাজ করছে না। বউ পুরনো ফোন, কতবার যে নষ্ট হয়ে গেছে তার ঠিক নেই। নষ্ট ফোনটাই নিধি পেয়েছিল যেন কোনো মতে শুধু কোথাও গেলে সেই সংবাদটা জানাতে পারে। একই তাড়াহুড়ো, তার মাঝে আবার ফোনের এই অবস্থা। নিধি ফোনটা উল্টো করে ধরে পিছন পাশে হাতের সাহায্যে জোরে জোরে কয়েকটা চড় লাগালো। গহন হতভম্ব দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বলল, এমন করছো কেন? নষ্ট হয়ে যাবে তো। ধুর, কিছু হবে না। দিনে 2-4টে চড় না খেলে ওর জ্ঞান ফেরে না। তোমার এই ফোনটা নষ্ট, অর্ধেক জীবিত অর্ধেক মৃত। আর কি বলবো বলুন। এদিকে অনেকক্ষণ চড় দেওয়ার পরও নিধির ফোনটা আজ কোনো মতেই আর নিজের প্রাণ ফিরে পেল না। শেষে রেগে গিয়ে বিছানার উপর ছুঁড়েই মারলো। যেই না গালাগালি করতে যাবে, অমনি গহন ওকে থামিয়ে দিয়ে ইশারায় বিছানার উপর থাকা নিজের ফোনটা দেখে বলল, আর গালাগালি করতে হবে না। যা করার আমার ফোন দিয়ে করো। নিধি বেশ খুশি হলো গহনের কথা শুনে। পাসওয়ার্ডটা শুনে ফোনের লকটা খুলতে নিধি দেখলো ওয়ালপেপার ওদের দুজনের একটা ছবি রাখা, বিয়ের ছবি। কে, কখন, কোন দিক থেকে তুলেছে নিধি জানে না। গহনের মুখভঙ্গি বেশ স্বাভাবিক, তবে নিধির অভিব্যক্তি থমথমে, যেন কোনো ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। তবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গহনের ফোনের ওয়ালপেপারে ওদের দুজনের বিয়ের ছবি। মানে মানুষটা আসলে রোমান্টিক, কিন্তু বোঝাতে চায় না। নিধি ঠোঁট টিপে নিজের হাসি সামলে গহনকে উদ্দেশ্য করে বলল, আরে বাহ, বউকে এত ভালোবাসেন যে ওয়ালপেপারে রেখে দিয়েছেন। আচ্ছা, অফিসে যাওয়ার পর যখন আমার কথা মনে পড়ে, তখন আপনি আমাদের এই ছবিটা দেখেন, তাই না? গহন অস্বস্তির মাঝে পড়ল, সেই সাথে লজ্জাও পেল। কোনো উত্তরেই দিল না। নিধি আরো কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল। টুকটাক কিসব যেন ভাবনা চিন্তা করা শেষে নিজের মায়ের নাম্বারে কল লাগালো। নীলার মোবাইলে জামাইয়ের নাম্বারটা সেভ করাই ছিল। হঠাৎ জামাইয়ের নাম্বার থেকে কল আসতে দেখে তিনি ঘাবড়ালেন। হৃৎস্পন্দনের গতি তার বেড়ে গেল। তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে যেই না কিছু একটা বলতে যাবেন, অমনি ভেসে এলো নিধির কণ্ঠস্বর। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কেমন আছিস মা? ভালো আছিস তো? নিজের মা বাবার প্রতি তো অভিমানের পাহাড় জমে আছে নিধির মনের মাঝে। এত সহজে সেই অভিমান কমবে না। আদৌ কোনোদিন কমবে কিনা সেটাও জানে না নিধি। তবে আজকাল নিজের মা বাবার মুখ থেকে যদি এই প্রশ্নটা শুনে যে কেমন আছে, তাহলে কেন যেন হাসি পায়। খুব স্বাভাবিকভাবেই তো ওদের জানার কথা যে জোর করে বিয়েটা দেওয়ার পর নিধি কেমন থাকতে পারে। তার থেকেও বড় কথা, ওরা তো এই ব্যাপারে নিশ্চিত হয়ে নিধির বিয়েটা দিয়েছিল যে ও এই বাড়িতে ভালো থাকবে। তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে আলাদা করে? আমি এই বাড়িতে ভালো থাকবো জেনেই তো বিয়ে দিয়েছিলে। তাহলে আবার আলাদা করে জিজ্ঞেস করার কি আছে মা? এভাবে কথা বলছিস কেন মা? হ্যাঁ, আমরা ভরসা করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই আদৌ ওই পরিবেশটার সাথে মানিয়ে নিতে থাকতে পারছিস কিনা, মানুষগুলো ভালো কিনা। নীলাকে নিজের কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে নিধি বলে উঠল, এখন এসব কথা ভেবে আর কি হবে মা? যদি আমি বলি ভালো নেই, এই পরিবেশে মানিয়ে নিতে থাকতে পারছি না, তবে কি তুমি আমায় কোনো সমাধান দিতে পারবে? সেই তো বাদবাকি আরো 5 জন মায়ের মতন সে একই জ্ঞানের কথা শোনাবে আমায়, যে মানিয়ে নিয়ে সংসার করতে হয়। এতগুলো দিনও একবারও মেয়ের খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করনি। আজ আমি কল দিলাম এজন্য তোমার মনে হয়েছে যে আমি কেমন আছি সেটা জানা দরকার। যাই হোক, নিয়াজ স্কুলে যায় না কেন? সামনের সপ্তাহ থেকে ওর পরীক্ষা জানো? হ্যাঁ জানি। এমনি স্কুলে যায় না? সত্যি এমনি স্কুলে যায় না? নীলা জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, হ্যাঁ সত্যি। 4 মাসের বেতন বাকি আছে ওর। বেতন না দিলে পরীক্ষা দিতে দেবে না। কোনো ব্যবস্থা করেছো? নীলা এবারেও জোরপূর্বক হাসার চেষ্টা করে বললে, তুই চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই নিজের সংসার নিয়ে ভাব, আমাদেরটা আমরা দেখে নেব। আমি জানি মা আমাকে তোমার পর বানিয়ে দিয়েছ, কিন্তু কথায় কথায় এটা আমায় মনে করে দিতে হবে না। ওর ক্লাস টিচার আমায় কল করেছিল। যাই হোক শোনো, এর আগের মাসে রিয়াকে অর্ধেক মাস পড়েছিলাম, তার বেতন দেয়নি। ওর মায়ের থেকে গিয়ে 300 টাকা চেয়ে নাও। আমার পেন্সিল ব্যাগের ভেতরে দেখো খুচরো কিছু টাকা আছে, 200-র মতন হয়ে যাবে। আর আমি দেখছি কি করা যায়। আকিবের থেকেও একটু চেয়েও, ও দিয়ে দেবে। আচ্ছা, সে আমরা ব্যবস্থা করে নিব, তোকে এত চিন্তা করতে হবে না। জামাই কেমন আছে সেটা বল। তোমার জামাই যেহেতু আমার মতন বউ পেয়েছে, তাহলে ভালোই থাকবে। এই তো দিব্যি বসে আছে আমার সামনে, সুস্থ আছে, ভালো আছে। এখন রাখছি, পরে কথা হবে। কলটা কেটে দিয়ে নিধি ফোনটা বিছানার উপর রেখে গহনকে বলল,
এতক্ষণ কথা বললাম তাও কলটা কেটে গেল না। অনেক টাকা রিচার্জ করেন আপনি। গন চুপচাপ মাথা নাড়ে হ্যাঁ বোধক উত্তর জানিয়ে বলল, তোমায় যে আমি দেনমোহরের টাকা দিয়েছিলাম, কি করছো সেই টাকা? দিদি চোখ মুখের আকৃতি বিকৃত করে বিস্মিত গলায় গহনকে উদ্দেশ্য করে বলল, দেনমোহরের টাকা? কোথায় দিলেন? কবে দিলেন? কাকে দিলেন? আমি তো কিছু জানি না। গহন ইশারায় আলমারি দেখে বলল, আলমারির ভিতরেই তো রাখা আছে। মনে নেই? বিয়ের পরের দিন দিয়েছিলাম। নিধি চমকে উঠে বলল, কি? আলমারিতে টাকা আছে? আপনি আমাকে দিয়েছিলেন? কই, আমার তো মনে নেই। ধুর, ভুলভাল বকছেন। আমাকে কোনো টাকা দেননি আপনি। হ্যাঁ, আমার মনে পড়ছে, দেনমোহর দেওয়ার কথা ছিল আমায়। কিন্তু আপনি দিয়েছিলেন কি? সত্যি দিয়েছিলেন? ভুলে গেছো তুমি? ওটা তো তোমারই টাকা। যা ইচ্ছে করতে পারো, সেজন্যই মনে করিয়ে দিলাম। আমারও মনে হয়েছিল তুমি বোধহয় ভুলে গেছো। দিদি খুব মনে করার চেষ্টা করলো যে গহন কখন ওকে টাকা দিয়েছিল, কিন্তু মনে পড়লো না। গহন টাকাটা দিয়েছিল সেটা বড় কথা নয়, কিন্তু কত টাকা আছে ওখানে সেটা বড় কথা। নিশ্চয়ই ভালোই টাকা আছে। নিয়াজের স্কুলে বেতন দিয়ে দেওয়া যাবে অনায়াসে। নিধি খুশিতে লাফিয়ে উঠলো বিছানা থেকে। আলমারির দিকে যেতে যেতে গহনকে উদ্দেশ্য করে বলল, কত টাকা দিয়েছেন? 7 লাখ। সবেমাত্র আলমারির কাছে পৌঁছে আলমারিটা খুলতে ধরেছিল নিধি, অমনি ভেসে এলো কানে 7 লাখ শব্দটা। মুহূর্তের মাঝে জমে গেল নিধি। হাত পা যেন অবশ হয়ে এলো। মাথাটা ভনভন করে ঘুরে উঠল। হয়তো 7,000 কিংবা 70,000 আছে, কিন্তু 7 লাখ হতে পারে না। অনেক কষ্টে নিধি নিজের শরীরটাকে সচল করে ঘাড় ঘুরিয়ে গহনের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, মজা করছেন তাই না? 7 লাখ টাকা কি করে থাকবে? এত টাকা কেউ দেয় নাকি? গহন বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, এর থেকে বেশি দেয়। মজা করবো কেন? তুমি জানো না তোমার দেনমোহর কত? বাদবাকি প্রশ্ন আপাতত পাশে থাক। নিধি এবারে ছুটে গহনের কাছে এসে ওর পাশে বসে গুরুতর ভঙ্গিতে বলল, দেখুন, মজা করবেন না। সত্যি করে বলুন, কত টাকা দিয়েছেন? 7,000, তাই না? খুব বেশি হলে 70,000 হতে পারে। 7 লাখ কিন্তু অনেক বেশি টাকা। কখনো একসঙ্গে দেখেছেন এত টাকা? মানলাম দেনমোহর দিয়েছেন, তাই বলে 7 লাখ টাকা কেন দিতে যাবে? গহন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 7 লাখই দিয়েছি, গুনে নিতে পারো। নিধি এক হাত মাথায় ঠেকিয়ে বলল, আরে পাগল আপনি! এতগুলো নগদ টাকা আলমারির ভিতরে পড়ে আছে, কোনো মানে হয় এসবের? যদি বাড়িতে চোর ডাকাত চলে আসতো? আরে আমি তো আলমারিটা ঠিক করে লকও করি না। চাবি এখানে সেখানে পড়ে থাকে। বাড়িতে কত মানুষজন আসে, চুরি হয়ে গেলে আমি তো জানতেও পারতাম না। কথাটা বলে নিধি ড্রেসিং টেবিলের উপর থেকে আলমারির চাবিটা নিয়ে গিয়ে আগে আলমারিটা লক করলো। দেখলো না ভিতরে টাকাটা আদৌ আছে কিনা। গহন যখন বলেছে নিশ্চয়ই আছে, নিধির এমন কর্মকাণ্ড দেখে গহন শুধু হাসলো। মেয়েটা আসলেই পাগল। আলমারিটা লক করতে করতে নিধি গহনকে উদ্দেশ্য করে বলল, জানেন তো, এখন বুঝলাম কেন আমার চাচারা আপনার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তবে একটা বিষয় বুঝলাম না, টাকাটা তো আমি পেলাম, তাহলে ওদের কি লাভ? ওরা কেন পাগল হয়ে গিয়েছিল আপনার সাথে আমার বিয়েটা দেওয়ার জন্য? ওদেরকেও দেনমোহর দিয়েছেন নাকি? এবারে আর কোনো মতেই নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারলো না গহন। শব্দ করে একটু হেসে উঠল। ওর হাসি শব্দটা পেতে নিধি ওর দিকে চমকে তাকিয়ে বলল, আপনি হাসলেন? আপনি এবার হাসতে পারেন? হায় আল্লাহ, এই এক জীবনে আমায় আর কত কিছু দেখতে হবে। নিধির কথার জন্য গহনের হাসি থামলো না, বরং আরেকটু বাড়লো। তবে খুব তাড়াতাড়ি গহন নিজের হাসিটা নিয়ন্ত্রণ করে বলল, তোমার চাচি এসেছিল আমার মায়ের কাছে বলতে যেন দেনমোহরের টাকাটা বিয়ের আগে পরিশোধ করে ওনাদের হাতে দেই, কিন্তু আমি দেইনি। গহন কথাটা বলতেই নিধি খুশিতে লাফিয়ে উঠে ওকে বাহবা দিয়ে বলল, দারুণ একটা কাজ করেছেন। আরে ওদেরকে দিলে একটা টাকাও পেতাম না, সব খেয়ে নিত। সবগুলো বাটপার। আচ্ছা, এখন আমার একটা প্রশ্নের উত্তর দিন। এত টাকা যখন দেনমোহর হিসেবে দিলেন, তাহলে আমার মতন একটা সাধারণ মেয়েকে বিয়ে করলেন কেন? অনেক ভালো বউ পেতেন, বড়লোক বাড়ির মেয়েকে বউ হিসেবে পেতেন। আমি সত্যি বুঝতে পারছি না, আমার পিছনে এত টাকা কেন ইনভেস্ট করলেন? পুরাই লস। এবারে গহনের মুখ থেকে হাসিটা সত্যি সত্যি উড়ে গেল। তুমি কি কোনো ব্যবসা যে আমি লাভ লোকসানের আশায় ইনভেস্ট করব? এমন ভাবে বলছো যেন আমি তোমাকে কিনে এনেছি টাকা দিয়ে। এই টাকাটা তোমার হক। নিধি মলিন হেসে বলল, দেনমোহরের টাকা মেয়েদের হক ঠিকই, তবে দুই বাড়ির মাঝে এই দেনমোহরের টাকা নিয়ে এমনভাবে দর কষাকষি হয় যে মনে হয় ওই টাকার বিনিময়ে বাপের বাড়ির লোকজন মেয়েটাকে বিক্রি করে দিল, আর টাকার বিনিময়ে ছেলের বাড়ির লোকজন মেয়েটাকে কিনে নিল। আপনার কি মনে হয় আমার বাড়ির লোকজন এমনি এমনি আপনার সাথে আমার বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল? অবশ্যই আপনি বড়লোক, এই জন্য। কি খোঁজ নিয়েছে আপনার ব্যাপারে বলুন তো আমায়? আপনার কাজের জায়গায় একবার গিয়ে খোঁজ নিয়েছে? আপনার আশেপাশে প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়েছে? একবার আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনার কোন বাজে অভ্যাস আছে কিনা? কিচ্ছু জিজ্ঞেস করেন? আপনার সবকিছু আপনার টাকার নিচে চাপা পড়ে গেছে। থেমে গেল গহন। নিধির কথাগুলো শুনে নিধি ভুল বলেনি। সত্যি ওর বাড়ির লোকজন গহনের সম্বন্ধে কোনো খোঁজখবরই নেয়নি। বিয়ের আগে শুধু নিধির বাবা একবার আলাদা করে গহনের সাথে কথা বলেছিল, শুধু অনুরোধ করেছিলেন যেন ওনার মেয়েকে পড়তে দেয়। সেটাও দাবি ছিল না, বিয়ে দেওয়ার জন্য কোনো শর্ত ছিল না, ছিল শুধু অনুরোধ। এর বেশি আর কিচ্ছু না। যদি গহন নাও করে দিত তবুও উনি কিছুই বলতেন না, বিয়েটাও ভাঙত না। সত্যি টাকার কাছে সব কিছু চাপা পড়ে যায়।
বাড়ির পরিবেশটা আজ ভীষণ ঠান্ডা। নিধির এই বাড়িতে আসার পর থেকে আজকের পরিবেশটাই বোধহয় সব থেকে বেশি ঠান্ডা। আর অন্যতম কারণ হচ্ছে শম্পা বাড়িতে নেই। কে জানে কোন সকালে চলে গেছে, কিংবা এমনও হতে পারে হয়তো গতকাল রাতেই পিয়াল এসে নিয়ে গেছে। কিন্তু নিধি কিচ্ছু জানে না। রাতে তো আর ঘর থেকে বেরিয়ে হয়নি, জানবেই বা কী করে। সকালে রান্নাবান্না কিচ্ছু হয়নি। এদিকে গহন একটু পরে অফিসে বেরিয়ে যাবে। নিধি তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে রান্না চাপালো। একটু পর দেখলো সেখানে ঋতু এলো। নিধির এত ব্যস্ততা দেখে ঋতু বলল, আমি কিছু সাহায্য করব? না ভাবি, প্রয়োজন নেই। আমার ব্যাপার আমায় বুঝে নিতে দিন। নিধির কথার মাঝে যেন কিঞ্চিত রাগ প্রকাশ পেল। ঋতু এগিয়ে এসে নিধির পাশে দাঁড়িয়ে প্রশ্নোত্তর গলা জিজ্ঞেস করলো, তুমি কি আমার উপর রেগে আছো নিধি? কোনো কারণে এভাবে কথা বলছো কেন? আমি তো স্বাভাবিকভাবেই কথা বলছি। আসলে আমার কণ্ঠটা এমন। ঋতু বোধ হয় এবার একটু আন্দাজ করতে পারলো নিধি রেগে থাকার কারণ সম্পর্কে। রাগ করাটা স্বাভাবিক। গতকাল তো সত্যিই ভালো ব্যবহার করেনি ঋতু নিধির সাথে। মেয়েটা এগিয়ে গিয়েছিল ওর খোঁজ নিতে, আর ঋতু কিনা ওকে অপমান করে বের করে দিল। কোনো তো উপায়ও ছিল না ঋতুর কাছে। ভাবলো নিধির সাথে ঝামেলাটা মিটিয়ে নেওয়া দরকার। নিধিকে উদ্দেশ্য করে অপরাধী ভঙ্গিতে বলল, আমাকে ক্ষমা করে দাও নিধি। আমি ইচ্ছে করে তোমার সাথে ওই ব্যবহার করিনি। আসলে তুমি তো সাবেতের কথার ভঙ্গি কিংবা মানে বুঝবে না, আমি বুঝি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই। নিধি একটু হেসে উঠে বলল, আমি তো সেসব কথা ভুলে গিয়েছি। অপ্রয়োজনীয় কথা আমি মনে রাখি না। এত জায়গায় আমার মন কিংবা মস্তিষ্ক কোথাও নেই। ঋতু ফের অপরাধী গলায় বলল, ক্ষমা করে দাও নিধি। আমি বুঝতে পারছি তুমি আমার উপর রেগে আছো। একটু তো আমায় বুঝো। আমি তোমায় কিছু না বলতেই সন্দেহের বশে সাবিত কাল খুব বাজে ব্যবহার করেছে আমার সাথে। চোয়াল চেপে ধরেছিল। আমি চুপ ছিলাম, এজন্য গায়ে আর হাত তোলেনি। আর আমি সাবিতের আবভাব খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। সেজন্য তুমি যাতে তাড়াতাড়ি আমার ঘর থেকে চলে যাও, সেজন্য ওই ব্যবহারটা করেছিলাম। আবভাব মানে? কেমন আবভাব? আসলে ওই তোমার কথাটা বলতে গিয়েও থেমে গেল ঋতু। আবার একটা ভুল করে ফেলছিল। কোনো আক্কেলে সাবিতের কথা আবার নিধির কাছে বলছিল। তা এমন একটা স্পর্শকাতর ব্যাপার নিয়ে যদি এই কথাটা সাবিত কিংবা বাড়ির অন্য কারোর কানে যায়, তাহলে কি কেউ ছেড়ে কথা বলবে ঋতুকে? জিভে একটা কামড় বসে নিজের কথাটা সংশোধন করে নিয়ে বলল, মানে আমি বুঝতে পারছিলাম ও রেগে যাবে। আমি চাইনি ও তোমার সামনে কোনো রাগারাগি করুক। বিশ্বাস করে নিল নিধি ঋতুর কথাটা। ছোট্ট করে উত্তরে বলল, ও ঠিক আছে, তাহলে ক্ষমা করেছে তো আমায়? নিধি কিছুক্ষণ চুপ থাকলো। তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। আসলে ক্ষমা করেনি। ক্ষমা করা এত সহজ নাকি, তাও আবার নিধির মতন মানুষের পক্ষে? এজন্য ভুল করার সময় মনে রাখতে হয়, নয়তো পরে গিয়ে এমন ক্ষমা পাওয়ার জন্য কান্নাকাটি করতে হয়। তবে নিধি আগেই ক্ষমা করলো না। পূর্বের কিছু হিসেব ঋতুর সাথে মেটানো এখনো বাকি আছে। ভাবলো এই সুযোগে সেই কথাগুলো সেরে নেওয়া যাক। গম্ভীর গলায় বলল, ক্ষমা না হয় পরে করব, তার আগে বলো গহনা যারা আপুকে নিয়ে মিথ্যে বললে কেন আমায়? তোমরা সবাই মিলে কেন আমার সংসারে অশান্তি তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছো বলতে পারো? ঋতু অবাক হলো নিধির কথাগুলো শুনে। ও কেন মিথ্যে বলতে যাবে? ও তো কোনো মিথ্যে বলেনি। নিধি ঋতুর দিকে তাকালো ওর অভিব্যক্তি বোঝার জন্য। চোখ মুখ দেখে তো মনে হলো না যে ঋতু মিথ্যে বলেছে। তাহলে তো ধরা পড়ে যাওয়া চোরের মতন হতো। দেখে মনে হচ্ছে নিধির কথাগুলো শুনে খুবই অবাক হয়েছে। ঋতু বিস্ময়ে ভরা কণ্ঠে বলল, আমি মিথ্যে বলতে যাব কেন তোমায় নিধি? আমি যা জানি সেটাই বলেছি। আর তোমার সংসারে আমি অশান্তি তৈরি করতে চাইবেও বা কেন? তুমি কি আমার শত্রু নাকি? নিধি চোখ ছোট ছোট করে ঋতুর দিকে তাকে সন্দেহী গলায় বলল, তাই নাকি? তুমি আমায় বলনি যে গহন যারা আপুকে ভালোবাসতো ওদের মাঝে সম্পর্ক ছিল? অথচ এমন কিছুই ছিল না। সবটাই যারা আপুর পক্ষ থেকে ছিল, গহনের পক্ষ থেকে কখনো কিছুই ছিল না। ঋতু অবিশ্বাস্য গলায় বলল, সত্যি ভাইয়া ভালোবাসতো না যারা আপুকে? না, বাসতো না। ঋতুর যেন বিশ্বাসই হতে চাইল না কথাটা। কিছুক্ষণ আনমনে কি সব যেন ভেবে ফের অবিশ্বাস্য গলায় বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই কথাটা নিধি। আমি নিজেই তার মানে ভুল জানি। তাই হবে। গহন এমন না, উনি খুব ভালো। কাউকে ঠকানোর মতন মানুষ উনি না, অন্তত এই বাড়ির জন্তুগুলোর মতন না। ঋতুর চোখে মুখে আবার অপরাধী ভাব ফুটে উঠল। নিজের কাজের জন্য আবার ক্ষমা চেয়ে বলল, আমি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য কথাটা বলিনি নিধি। আমি যা জানতাম তোমায় তাই বলেছি। বড় বোন হিসেবে তোমাকে শুধু সাবধান করতে চেয়েছিলাম, এর থেকে বেশি আর কিছু না। আমি চাই তোমার সংসারে শান্তি থাকুক। নিধি কোনো উত্তর দিল না। ঋতুকে বোঝাতে চাইলো যে ওর অপরাধটা খুব বড়, সহজে নিধি ক্ষমা করবে না। তবে ঋতু ক্ষমা চাইতেই থাকলো। তাও বেশ অনেকক্ষণ যাবৎ অনেকবার অনেকভাবে ক্ষমা চাইলো। এক পর্যায়ে গিয়ে নিধিরই খারাপ লাগলো। মনে হলো এবারে বাড়াবাড়ি করে ফেলছে। মানুষকে ক্ষমা করতে শিখতে হয়। শেষে বাধ্য হয়ে বলল, আচ্ছা ঠিক আছে ভাবি, ভুলে যাও এসব কথা। আর কখনো এসব কথা তুলো না। আমার ভালো লাগে না। গহন ভালো, আমি এটাই বিশ্বাস করতে চাই। সকালে আর গহনের খেয়ে যাওয়ার সময় হলো না। নিধির রান্না তখন মাঝপথে। এর মাঝে ছেলেটা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। প্রত্যেক দিনের মতন আজ যাওয়ার আগে নিজের মায়ের ঘরে গেল না। অস্বস্তি হবে গেলে।
সেই সাথে আবারও কষ্টও হবে। আজ বোধহয় প্রথম গ্রহণের পুরনো সেই নিয়মের ব্যতিক্রম হলো। নিধি রান্নাবান্না শেষ করে গোসল করতে করতেই দুপুর 2টো বেজে গেল, অথচ এখনো গ্রহণের আসার কোনো নাম নেই। চুল আশ্রানো শেষে ফোন নিয়ে বিছানার উপরে গিয়ে বসলো। অদ্ভুত ব্যাপার হলো, নিধির মৃত ফোনটা আবার নিজে নিজে বেঁচে উঠেছে। তবে তাও কল করার আগে কয়েকটা চট থাপ্পড় লাগাতে হলো ফোনটাকে। অনেক চেষ্টার পর অবশেষে গ্রহণকে কল করতে পারলো। রিং হয়ে গেল, তবে গ্রহণ রিসিভ করলো না। আরেকবার কল দিল, এবারও শুধু রিং হয়ে গেল, কিন্তু কলটা রিসিভ করলো না গ্রহণ। তৃতীয়বার কল দেওয়ার ধৈর্য হলো না নিধির, কেননা এখন রাগ উঠেছে। গ্রহণের করা এই অবহেলা একদমই পছন্দ হলো না নিধির। এটা কি নিধিকে অপমান করা হলো? অবশ্যই অপমান করা হলো। কি এমন কাজ করছেন তিনি যে ফোনটা রিসিভ করা যাবে না, তাও যেখানে দুইবার কল দিল। এতই ব্যস্ততা, অন্তত ফোনটা রিসিভ করে তো একবার বলতে পারতো যে পরে কথা বলবে। সেই কথাটা বলার সময়ও নেই। সব কাজ কি উনি একাই করেন নাকি অফিসে? নিধি বিড়বিড় করে আরো কি সব যেন একা একে বলে গেল। মিনিট দুয়েক বাদে ওর ফোনটা শব্দ করে বেজে উঠলো। হাতে নিতে দেখলো গ্রহণের নাম্বার থেকে কল এসেছে। নিধিও ভাবলো একেবারে ফোনটা রিসিভ করবে না, তবে কেন যেন রিসিভ না করে থাকতেও পারলো না। হাতটা শুধু নিষ্ফিস করছে। অবশেষে ফোনটা রিসিভ করেই ফেললো, তবে খুব বেশি উচ্ছ্বাস ভাব দেখালো না। গম্ভীর গলায় বলল, আমি 2বার কল করেছিলাম। ফোনের অপর পাশে থাকা গ্রহণ ব্যস্ত ভঙ্গিতে অপরাধী গলায় বলল, আই এম সরি, আমি আসলে মিটিংয়ে ছিলাম, এইমাত্র বের হলো। দরকার ছিল কি তোমার? খেতে আসবেন না? না, সময় হবে না। তাহলে অফিসে কিছু খেয়ে নিন, সকাল থেকে তো কিছু খাননি। আচ্ছা ঠিক আছে, সময় হলে আমি খেয়ে নেব, তুমি খেয়ে নিও, রাখছি। গন ফোনটা রাখতে ধরলে নিধি চেঁচিয়ে উঠে বলল, দাঁড়ান। গন আবার ফোনটা কানে ধরে ব্যস্ত গলায় বলল, হ্যাঁ বলো। শুনেছিলাম আপনার নাকি গাড়ি আছে, সঙ্গে করে নিয়ে গেছেন। হ্যাঁ, আমি তো গাড়িতে যাতায়াত করি। কেন, তোমার কোথাও যাওয়ার আছে? হ্যাঁ যাওয়ার আছে। পাঠাতে পারবেন গাড়িটা? গহন একটু ভাবনা চিন্তা করে বলল, কিভাবে পাঠাবো? আমি তো কোনো ড্রাইভার রাখি না, আমি নিজে ড্রাইভ করি। নিধি ঝাঁঝালো গলায় বলল, সামান্য একটা ড্রাইভার জোগাড় করতে পারবেন না? অফিসে কেউ নেই, খুঁজে বের করুন কাউকে, নয়তো নিজেই আসুন। কথাটা বলে নিধি কলটা কেটে দিল। কল কেটে দিয়ে নিধি ভাবলো, গহনকে যে রাগটা দেখালো কাজ নিশ্চয়ই হয়ে যাবে। নিধির ভাবনা একেবারে ভুল হলো না। গহন পাঠিয়েছে ওর গাড়িটা, সাথে ড্রাইভার হিসেবে পাঠিয়েছে নিজের সেক্রেটারি বাদলকে। বাদল বাড়ির নিচে এসে গহনকে কল করেছে, আর গহন কল করে নিধিকে বলেছে কথাটা। আগেই অবশ্য জানিয়েছিল যে গাড়ি পাঠাচ্ছে। গাড়ি এসে গেছে খবরটা পেতে নিধি তাড়াহুড়ো করে টিফিন বক্স, ব্যাগ আর ফোনটা নিয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। সালমা বেগম আজ সকাল থেকেই নিজের ঘর থেকে বেরোয়নি, না ওনার আত্মীয় স্বজনরা বেরিয়েছে। নিধি রান্না করে দিয়েছিল, ঋতু গিয়ে সবাইকে নিজেদের ঘরে খাবার দিয়ে এসেছে। নিধি একবার সালমা বেগমের ঘরে খাবার নিয়ে যেতে ধরেছিল, কিন্তু সফল হতে পারেনি। নিধি কাউকে বলো গেল না, ইচ্ছে হলো না বলার, কেননা জানে এখন বলতে গেলে এক একজন হাজার একটা কথা শোনাবে, তারা বেকার, কথা শোনাবে, এটাই স্বাভাবিক। নিধি উত্তর দিলেও তো সমস্যা, আবার উত্তর না দিয়ে থাকতেও পারবে না, তাই কাউকে কিছু জানালোই না। নিধি বাদলকে বলল সোজা গহনের অফিসে নিয়ে যেতে। নিধিকে অফিসের সামনে নামিয়ে দিয়ে ওকে ভেতরে যেতে বলে বাদল গেল গাড়িটা পার্ক করতে। নিধি গাড়ি থেকে নেমে আগে বাইরে থেকে গহনের অফিসটা দেখলো। গহনের অফিসটা অনেক বড়, ভাবা যায় নিধির স্বামী এত বড় একটা অফিসের মালিক, সাধারণ কর্মচারী নয়, সোজা মালিক। আজ নিধির মনে হলো গহনের এত ব্যস্ততা আসলে যৌক্তিক। অফিসে যেহেতু এত বড়, তার মানে নিশ্চয়ই কাজও অনেক বেশি। সেজন্যই মানুষটা ঘুমানোর সময়ও পায় না। আর ভাবনা চিন্তা না করে নিধি ভেতরে এলো। কিন্তু কোন দিকে যাবে? গহনের কেবিন কোন দিকে কিছুই জানে না। কোনো উপায় না পেয়ে রিসিপশনে থাকা মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করলো, গহনের কেবিন কোন দিকে বলতে পারবে? নিশ্চয়ই ম্যাম, কিন্তু আপনি কে? আর স্যারের সাথে যে দেখা করবে, অ্যাপয়েন্টমেন্ট আছে তো? অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, ওনাকে বলুন নিধি এসেছে। মেয়েটা হাসাহাসি মুখ করে আপত্তি জানিয়ে বলল, সরি ম্যাম, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না স্যার। আর এই মুহূর্তে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, এখন ডিস্টার্ব করা যাবে না। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে দেখা করতে আসবেন স্যারের সাথে। এগেন সরি ম্যাম। গহন তখন সবেমাত্র মিটিং থেকে বেরিয়েছে, কোথায় একটা যাবে সেই জন্য নিচে নামলো। লিফট থেকে বেরোতেই হঠাৎ করে রিসেপশনের দিকে চোখ পড়লো। দেখলো শাড়ি পরা ছোটখাটো একটা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। নিজের দৃষ্টিকে ঘুরিয়ে নিয়েও গহন আবার সেদিকে তাকালো। মুখ দেখা যাচ্ছে না মেয়েটার। পিছন থেকে দেখে গহনের মনে হলো ওটা নিধি। রিসেপশনের দিকে এগিয়ে গিয়ে নিধির কাছাকাছি যেতে পিছন থেকে একবার সন্দেহ গলাতে ডাকলো গহন, নিধি। রিসেপশনের মেয়েটা তখন নিধিকে বোঝাচ্ছিল যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যাবে না। নিধি বলতেই ধরেছিল যে ও গহনের স্ত্রী। এর মাঝে গহনের কণ্ঠস্বর পেয়ে দুজনে একযোগে সেদিকে তাকালো। গহনকে দেখতে নিধির ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। রিসেপশনের মেয়েটা তড়িঘড়ি করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গহনকে উদ্দেশ্য করে বলল, স্যার, আসলে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেই। আপনি তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না, সেটাই আমি ওনাকে বোঝাচ্ছিলাম। নিধির উপর থেকে দৃষ্টি সরে গহন মেয়েটার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সি ইজ মাই ওয়াইফ।
ওনার কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। নেক্সট টাইম থেকে উনি যখনই আসবেন আমার কেবিনে নিয়ে যাবেন। গহন কথাটা বলতেই মেয়েটা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। সঙ্গে সঙ্গে নিজের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আই এম রিয়েলি সরি ম্যাম, আমি আসলে আপনাকে চিনতাম না, কিছু মনে করবেন না ম্যাম। নিধি তড়িঘড়ি করে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, দোষটা আমারও, আমিও তো পরিচয় দেইনি, আপনি তো আপনার কাজই করছিলেন, ইটস ওকে। কথাটা বলে নিধি এবারে গহনের দিকে তাকিয়ে বলল, আমি তো আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম, আপনি চমকাননি আমায় দেখে। গহন আলতো হেসে নিধির হাতটা ধরে লিফটের দিকে পা বাড়িয়ে বলল, খুশি হয়েছি। নিধিকে নিয়ে গহন সোজা ওর কেবিনে গেল। কি গুরুত্বপূর্ণ কাজ ছিল সেসব ভুলে গেল গহন। গহনের কেবিনটা দেখে নিধি আরো তাজ্জব বনে গেল, কি সুন্দর কেবিনটা, এখানে বসে থেকে কাজ করতে তো দারুণ লাগবে, কোনো অসুবিধা হবে না। গহনের হাতটা ছেড়ে দিয়ে নিধি পুরো কেবিনটা একবার ঘুরে দেখে বলল, কত বড় কেবিন আপনার, আমার বাড়ির সবগুলো রুম মিলিয়ে আপনার এই একটা কেবিন পছন্দ হয়েছে তোমার? আরে এত সুন্দর জিনিস পছন্দ হবে না কেন, আমি কি গাধা নাকি? ঠিক আছে, তোমাকে এমনই একটা কেবিন বানিয়ে দেবো। নিধি বিস্ময় ভরা দৃষ্টিতে গহনের দিকে তাকিয়ে বলল, কিন্তু কেন, আমি কি করব, ঘুমোবে নাকি, আমায় সাহায্য করবে? এত বড় একটা ব্যবসা একা সামলাতে ভীষণ কষ্ট হয়, তেমন ভরসাযোগ্য কাউকে পাইও না যে দায়িত্ব দেব। তুমি তো আমার বউ, অবশ্যই বিশ্বস্ত, সাহায্য করবে আমায়, দুজনে একসঙ্গে ব্যবসা সামলাবো। নিধি দারুণ আগ্রহ খুঁজে পেল গহনের বলা কথাটায়, সত্যিই আমাকে নেবে? কিন্তু আমি পারবো না, দেখবেন দুদিনে আপনার ব্যবসা ডুবে দেব। গহন একটু শব্দ করে হেসে উঠে বলল, আমি শেখাবো তো তোমায়, আগে পড়াশোনা করাবো, তারপর আমি নিজে সবটা শেখাবো তোমায়। পড়াশোনার নামটা শুনতেই নিধির মুখটা চুপসে গেল, সব আগ্রহ নিমিষের মাঝে উদা হয়ে গেল। চেয়ার টেনে বসে বিষণ্ণ গলায় বলল, তাহলে আর হলো না, পড়াশোনা করবো না আমি। গহন নিধির পাশে চেয়ারে বসে নিধির চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে টেনে এনে বলল, সব বিষয়ে জেদ ভালো না, যারা তোমার স্বপ্নগুলো শেষ করে দিতে চেয়েছিল তাদেরকে জিতিয়ে দেবে। তুমি তো সুযোগ পেয়েছো তোমার স্বপ্ন পূরণ করার, তাহলে হাতছাড়া করবে কেন? আমি তোমার পাশে আছি, আর কি চাই? গহনের বলা কথাটা অন্যরকম লাগলো নিধির কাছে, খুব ভালো লাগলো। প্রথমবারের জন্য নিধিকে কেউ সাহস দিল, কে বললো যে ওর পাশে আছে। আগে কে কখনো বলেনি নিধিকে এই কথাটা, এমন করে কখনো বলেনি। কেউ কখনো এই সাহসটুকু যোগায়নি যে নিধি যেন জীবনে এগিয়ে যায়, ওর পাশে তারা আছে। নিধি আলতো এসে বলল, ঠিক বলেছেন, আর কিচ্ছু চাই না। গহন তড়িঘড়ি করে দুদিকে মাথা নাড়িয়ে বলল, আরে না, সেটা বলিনি, মানে বোঝাতে চাইছিলাম, আমি যখন তোমায় সাপোর্ট করছি তাহলে তুমি কেন জীবনে এগোতে চাইছো না? পড়াশোনাটা খুব দরকার নিধি, নিজের জন্য দরকার। আমি তোমাকে বলছি না তোমার ব্যবসাটা সামলাতেই হবে, এজন্য পড়াশোনা করো, তোমার নিজের প্রয়োজনে পড়াশোনা করো। পড়াশোনার প্রসঙ্গটা উঠলেই আজকাল নিধি ভীষণ বিরক্ত হয়, একেবারে মাথায় আগুন ধরে যায় যেন। এখনো তার ব্যতিক্রম হলো না। বিরক্তি ভরা কণ্ঠে বলল, রাখুন তো এখন এসব পড়াশোনা, খাবার এনেছি আপনার জন্য, খেয়ে নিন। কথাটা বলে নিধি নিজেই টিফিন বক্স থেকে খাবারগুলো বের করে গহনের সামনে সাজিয়ে রাখলো। নিধি জানে না গহন কি খেতে পছন্দ করে, তাই নিজের মন মতো যা পেরেছে বানিয়ে এনেছে, শুধু ঝাল কম দিয়েছে বরাবরের মতো। গহন খাবার আর কি খাবে, নিধির এত যত্ন দেখে মন প্রাণ সব ভরে গেল যেন। গহনের মনে পড়ে না শেষ কবে কেউ ওর খাবারের খোঁজ নিয়েছে, শেষ কবে কেউ ওর জন্য রান্না করেছে, ওকে পাশে বসে খাইয়েছে। সারাদিন অফিসে না খেয়ে থাকলো, কে কখনো খোঁজ করেনি। খাবার নিয়ে আসা তো দূরের কথা, নিধি তখন গহনের প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল গহনকে। আর চোখে একবার গহনের দিকে তাকাতেই দেখলো গহন খাবারগুলোর দিকে তাকিয়ে আছে কেমন অদ্ভুত দৃষ্টিতে। নিধির মনে হলো বোধহয় খুব বেশি খিদে পেয়েছে গহনের, সেজন্য খাবারগুলো দেখতেও ভালো লাগছে। খুব বেশি খিদে পেয়েছে, আরে মুখটা আপনার সত্যি শুকিয়ে গেছে, আমি তো জানতাম না দুপুরে আপনি বাড়ি আসবেন না, জানলে আরো আগে আসতাম। এজন্য বলি বউয়ের কথা একটু শুনুন, সকালে গিলে এলে কি হতো? গহন হাসলো নিধির কথাটা শুনে, আসলে হাসিটা মিথ্যে, নিধির থেকে নিজের কষ্টগুলো আড়াল করার একটা প্রচেষ্টা মাত্র। আসলে তো গহনের দু চোখ ঘোলা হয়ে এসেছে, গহন বুঝতে পারছে যে কোনো সময় গাল বেয়ে জল গড়িয়ে পড়তে পারে, তবে নিধির সামনে তো কাঁদা যাবে না। নিধির আড়ালে নিজের চোখের জল মুছে নিল গহন, তবে ধরা পড়ে গেল নিধির কাছে। ভেবেছিল নিধি দেখবে না, তবে দেখে ফেললো। ব্যতিব্যস্ত গলায় বলে উঠলো, এই আপনি কাঁদছেন কেন, একদম বলবেন না আবার চোখে পোকা পড়েছে। এবারে গহন সত্যি সত্যি হাসলো। গহন চেয়েছিল নিধি থেকে নিজের সব কষ্ট লুকোতে, কিন্তু কেন যেন হঠাৎ করে লুকোতে ইচ্ছে করলো না, সত্যি বলতে ইচ্ছে করলো, এবং সত্যিটা বলে ফেললো। অযত্নে অভ্যস্ত হয়ে পড়া মানুষটা যদি হঠাৎ করে যত্ন পেয়ে যায় তাহলে খুব অবাক হয়, আর যদি সে একেবারে আমার মতন হতভাগ্য হয় তাহলে দু চোখ ঝাপসা হয়ে আসে। কথাটা বলে গহন জোরপূর্বক হাসার চেষ্টা করলো। নিধি চেয়ার টেনে নিয়ে গহনের পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলল, কাঁদছেন কেন? অনেক অবহেলা করেছে সবাই আপনাকে, আপনার মা নাকি ভালোবাসে আপনাকে? হ্যাঁ ভালোবাসে তো,
ভীষণ ভালোবাসে আমার মা, খুব ভালোবাসে। আমি বুঝি আমার মা আমাকে ভালোবাসে, আমি অনুভব করতে পারি আমার মা আমাকে ভালোবাসে। কিন্তু জানো তো নিধি, যখন তুমি কারো জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্তগুলো নষ্টের জন্য দায়ী, যখন তুমি একজন মানুষের জীবনে অশান্তির মূল কারণ, তখন সেই মানুষটা যেও সম্পূর্ণভাবে তোমায় ভালোবাসতে পারে না, তার জন্য তাকে দোষারোপ করাটাও ঠিক না। বরং আমি কৃতজ্ঞ আমার মায়ের প্রতি। আমার মা আমাকে যতটা ভালোবাসে ততটাই যথেষ্ট। নিধির গহনের অফিসে আসার প্রধান উদ্দেশ্য ছিল গহনকে পাশে বসে দুপুরে খাবারটা ঠিকঠাকভাবে খাওয়ানো। না হলে মানুষটা যে খাটাখাটনি করে খাবারটাও যদি ঠিকঠাকভাবে না খায় অসুস্থ হয়ে যাবে। গহনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আরও কিছুক্ষণ দুজনে বসে গল্প করলো। এবারে নিধির যাওয়ার সময় হয়ে গেল। যদিও গহন বলেনি কিছু, নিধি নিজে বলেছে যে এখন বাড়ি চলে যাওয়া উচিত। নিধি অবশ্য চাইছিল যেন গহন একটু জোরাজুরি করে আরও কিছুক্ষণ ওর সাথে সময় কাটাতে চায়। তবে নিধি তো ভুলে গিয়েছিল যে ও পড়েছে একটা পাক্কা বেরশিকের পাল্লায়। এই বেরশিকের আশেপাশে যতই ওনার বিয়ে করা বউ থাকুক না কেন, তবু ওনার মাঝে কোনো অনুভূতি কাজ করবে না। বউকে দেখে শরীরে একটু শিহরণও জাগবে না। কি যে একটা তেতো মানুষ, বাপরে বাপ। নিধি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আরো একবার গহনকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। গহন চুপচাপ শুধু মাথা নাড়ালো। নিধি যেতে ধরে থেমে গিয়ে আবারও পিছন ঘুরে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, হ্যাঁ আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। এবারে কথাটা বলে নিধি গহনের মুখের দিকে তাকিয়ে রইল। ভাবলো হয়তো আটকাবে ওকে, অন্তত বলবে যেন 5টা মিনিট পরে যাও। কিন্তু গহন এবার চুপচাপ মাথা নাড়ালো। এবার হতাশার থেকে বেশি নিধির রাগ হলো। ভুল হয়েছে এই করলার মতন তেতো মানুষটা থেকে একটু মিষ্টি ব্যবহার আশা করা। আর একটা কথা বলার ইচ্ছে হলো না গহনের সাথে। নিধি দরজার কাছাকাছি যেতে পিছন থেকে গহন একবার ডেকে উঠলো ওকে, নিধি। নিধির মেজাজ দারুণ খারাপ ছিল, ফলস্বরূপ খেকে উঠে বলল, কি হয়েছে? গহন হালকা কেঁপে উঠলো, আমতা করলো কিছু একটা বলার জন্য। নিধির গহনকে আমতা করতে দেখলেই শরীরটা জ্বলে যায়। আরে বাবা, কি বলবি? সরাসরি বলা যায় না নাকি? নিধি কি খেয়ে ফেলবো ওকে? মুখ দিয়ে কথা কেন বের হয় না আপনার? আমি তো মানুষ, আমি কি খেয়ে ফেলবো আপনাকে কিছু বললে? গহন বুঝলো আর আমতা করা যাবে না। নিজের মনে সমস্ত অস্বস্তি সংকোচকে দূরে ঠেলে ফেলে নিধিকে বলল, একটু পরে বাড়ি গেলে হয় না? গহন কথাটা বলার সঙ্গে সঙ্গে নিধির চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলল, কি বললেন? আরেকবার বলুন। বললাম একটু দেরি করে বাড়ি ফিরলে কি সমস্যা হবে? আসলে তোমাকে তো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না, তাই আজ শহরে ঘুরতাম। তোমার যদি ব্যস্ততা থাকে তাহলে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই, অন্য কোনো দিন ঘুরবো। আমি বললাম এজন্যই যে আমার কথা শুনতে হবে তার কোনো মানে নেই। তোমার ইচ্ছে হলেই যাব, না হলে যাব না। নিধি অবিশ্বাস্য দৃষ্টিতে কিছুক্ষণ গহনের দিকে তাকিয়ে রইল। দরজার কাছ থেকে গুটি গুটি পায়ে আবার গহনের দিকে এগিয়ে এসে গহনের কপালে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে বলল, জ্বর তো আসেনি, আপনাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে, কিন্তু সুস্থ থাকলে তো আপনি এই কথাটা আমায় বলতে পারতেন না। ভ্রু কুঁচকালো গহন। নিধির কথার মানেটা ঠিকঠাক বুঝে উঠতে পারলো না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি বলছো? বুঝলাম না। এই যে আমাকে নিয়ে ঘুরতে যেতে চাইলেন, আপনি কি জানেন বউকে নিয়ে ঘুরতে যেতে চাওয়া কত বড় পাপ? আপনার বিন্দুমাত্র কোনো ধারণা আছে বউয়ের সাথে সময় কাটাতে চাওয়া কত বড় পাপ? বাপরে বাপ, একদিনে এত পাপ করে ফেললে! ছি ছি। গহন গহন ভেবাচাকা খেয়ে নিধির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সত্যি মেয়েটার কথাগুলো ঠিক বুঝে উঠতে পারছে না। কথার ধরন দেখে তো মনে হলো গহনকে খোঁচা দিয়ে কথাগুলো বলছে, কিন্তু এখন কেন খোঁচা দিল? গহন তো কিছু করেনি। গহনকে চুপ করে থাকতে দেখে নিধি আবার হো হো করে হেসে উঠে বলল, মজা করছিলাম। আরে আমি পড়েছি আপনার মতন একটা আনরোমান্টিক মানুষের পাল্লায়। হঠাৎ করে আপনি ঘুরতে যাওয়ার কথা বললেন তো, তাই আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। তবে এখন মনে হচ্ছে মানুষটা আপনি বোধহয় খুব বেশি আনরোমান্টিকও না। বউয়ের সাথে সময় কাটাতে আপনারও ইচ্ছে করে, তাই না? কিন্তু লজ্জায় বলতে পারে না। কথাটা বলে নিধি হালকা করে গহনের কাঁধে একটু ধাক্কা দিল। এতক্ষণ গহন যতটা লজ্জা পেয়েছিল, এখন তার থেকে অনেক বেশি লজ্জা পেল। ভীষণ অস্বস্তি হলো এই মেয়েটার কথাগুলো শুনে। এখন তো নিজেকে গালি দিতে ইচ্ছে করছে। কেন যে বলতে গেল ঘুরতে যাওয়ার কথা, না বললে তো মেয়েটা এভাবে মজা নিতে পারতো না। দুজন গন্তব্যহীন মানুষ গাড়ি নিয়ে শুধু ঘুরছে পুরো শহর জুড়ে। কারণ নির্দিষ্ট কোনো যাওয়ার জায়গা নেই, কোনো পছন্দের জায়গাও নেই। কোথায় যাবে ওরা কিচ্ছু জানে না। কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিল সেটাও জানে না। শুধু একে অপরকে বলেছিল দুজনে একসঙ্গে কোথাও ঘুরতে যাবে, কিন্তু কোনো গন্তব্য ঠিক ছিল না। মাঝে মাঝে অবশ্য এমন গন্তব্যহীন ভাবে বের হওয়াটাই ভালো। কোনো কিছু নির্দিষ্ট করে বেরোলে তো সেই মাফিকই চলতে হয়, কিন্তু অনির্দিষ্ট বিষয়গুলো হয় অসম্ভব সুন্দর। যা ইচ্ছে তাই করা যায়, যেখানে সেখানে গিয়ে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সময় কাটানো যায়। ঘড়িতে তখন সময় বিকেল 5টা। এই শহরটা নিধির কাছে নতুনই বলা চলে। নিধির চলাফেরার জায়গার বিস্তৃত
খুব বেশি না, স্বাধীনভাবে চলাফেরার অধিকার খুব কম জায়গার মাঝেই সীমাবদ্ধ ছিল। ওই তো বলা যায় নিজের পাড়া অবধি। বাড়ি থেকে বেরিয়ে কলেজ যেত, আবার কলেজ থেকে সোজা বাড়ি আসতো, পাড়াতে কয়েকজনকে পড়াতো। এই তো নিধির যাতায়াতের জায়গা। এর বাইরে খুব বেশি হলে মাঝে মাঝে আত্মীয়দের বাড়িতে গিয়েছে, খুব বেশি না হয়তো 2-1 বছর পর পর গিয়েছে। সারাটা বছর তো বাড়িতেই কেটে যেত। আজ প্রথম নিধিকে নিয়ে কেউ ঘুরতে বেরিয়েছে, আজ প্রথম কেউ নিধিকে কোনো শহর ঘুরে দেখাচ্ছে। ঘর নিধিকে সবকিছু দেখাচ্ছে, পরিচয় করিয়ে দিচ্ছে সবকিছুর সাথে। অনেকক্ষণ এভাবে গন্তব্যহীনভাবে ঘোরার পর অবশেষে একটা জায়গায় এসে গাড়িটা থামালো গহন। নিধি গাড়ির কাছ নামিয়ে বাইরে উকি দিয়ে গহনকে উদ্দেশ্য করে বলল, এটা কোথায় এলাম? গহন সিট বেল্ট খুলতে খুলতে নিধিকে উদ্দেশ্য করে বলল, গাড়ি থেকে নামো, অনেকক্ষণ থেকে তো ঘোরাঘুরি করছি, তাই ভাবলাম তোমাকে কিছু খাওয়াই। এখানকার ফুচকার খুব সুনাম। ফুচকা তো নিশ্চয়ই পছন্দ করো, তাই না? ফুচকার নামটা শুনতে নিধি খুশিতে লাফিয়ে উঠল। ফুচকা তেঁতুল জলের কথাটা মনে করতে জিভে জল চলে এলো। তাড়াহুড়ো করে সিট বেল্টটা খুলতে খুলতে গহনকে উদ্দেশ্য করে বলল, একদম ঠিক বলেছেন, ফুচকা তো আমার জান, আমার ভালোবাসা। আর আমি? নিধির হাতটা থেমে গেল। ঘাড় কাত করে গহনের দিকে তাকাতেই দেখলো গহন ওর দিকে তাকিয়ে আছে। নিধিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে গহন ফের বলল, ফুচকা তোমার সব ভালোবাসা নিয়ে নিলে আমার জন্য কি অবশিষ্ট থাকবে? তাহলে আমি কি? নিধি একটু ভাবনার মাঝে পড়ে গেল। গহন বেশ জটিল প্রশ্ন করেছে, যদিও প্রশ্নটা খুব বেশি জটিল হওয়ার কথা না। ওদের মাঝে তো একটা সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু তাও নিধি খুব তাড়াতাড়ি বলে দিতে পারলো না কথাটা। একটু ভাবনা চিন্তা করে বলল, একটু ভালো, একটু খারাপ, একটু তেতো, একটু মিষ্টি, সব মিলিয়ে আপনি হলেন আমার হিটলার স্বামী। কথাটা বলে একা একাই হাসে উঠল নিধি। গহনের রেগে যাওয়া উচিত ছিল হয়তো নিধি এমন পরিচয় দেওয়া, কিন্তু গহন রাগ করতে পারলো না। মেয়েটার প্রাণাঞ্চল হাসির দিকে তাকে কি নির্ভেজাল হাসি, যেন কোনো মিষ্টি সুর বাজছে গহনের কান। মেয়েটা বাড়ি থেকে একেবারে সাজগোজ ছাড়া বেরিয়েছে। বাইরে বেরোনোর প্রস্তুতি হিসেবে শুধু নতুন একটা শাড়িই পরেছে, এর বেশি তার কিচ্ছু করেনি। চুলটাও আসছে কিনা কে জানে, মাঝখানে সিঁথি করে চুলটা ছেড়ে দিয়ে রেখেছে। গহন নিশ্চিত এই মেয়েটা চুল আশ্রয় নেই। শুষ্কতায় ঠোঁটের চামড়া ফেটে গেছে, তবে এই বিষয়গুলো নিধির সৌন্দর্যকে এক চিলতেও কমাতে পারেনি, অন্তত গহনের চোখে তো মোটেই না। সবকিছু ছাপিয়ে গেছে মেয়েটার নির্ভেজাল পানখোলা হাসি। নিধিকে বাড়িতে গহন কখনো এইভাবে হাসতে দেখে না, কখনো এতটা খুশিও দেখে না। সবসময় যেন একটা চাপের মাঝে থাকে, বিরক্তির মাঝে থাকে। বোধহয় দোষটা গহনের বাড়ির পরিবেশের আর সেই পরিবেশে থাকা মানুষগুলোর। সেজন্য এমন একটা ফান অঞ্চল মেয়েও চুপ হয়ে যায়। গাড়ি থেকে নেমে ফুচকার দোকানের দিকে যেতে ধরে হঠাৎই নিধির চোখ গেল পাশের অন্য একটা দোকানে। এটাকে ঠিক দোকান বলা যায় না, ছোট পরিসরের জায়গায় একজন মানুষ ডিম সিদ্ধ বিক্রি করছেন। বরাবরই ডিম নিধির ভীষণ প্রিয়, যে কোনো রকম ভাবে ডিম নিধির প্রিয়। নিধি অনায়াসে একসাথে 3-4টে ডিম খেয়ে নিতে পারবে। তবে এই বাড়িতে আসার পর থেকে নিধির প্রিয় ডিমটাই আর খাওয়া হয়ে ওঠে না। একদিনও এ পর্যন্ত বাড়িতে ডিম রান্না করা হয়নি। ফ্রিজে ডিম থাকে, তবে নিধি খাওয়ার সাহস পায় না। একদিন দুধের জন্য যা কাণ্ড ঘটলো, তাতে আবার ডিম খেলে না জানি কোন কুরুক্ষেত্র লেগে যায়। নিধিকে দাঁড়িয়ে যেতে দেখে গহন তাড়া দিয়ে বলল, কি হলো, চলো, ফুচকা খাবো না? চলুন ডিম সিদ্ধ খাই। নিধির ইশারা করা দিকে গহন তাকিয়ে বলল, ডিম সিদ্ধ খাবে? এটা তো বাড়িতেও খাওয়া যায়। আরে না না, বাড়ির ডিম সিদ্ধ আর এই ডিম সিদ্ধর মাঝে পার্থক্য আছে। বাড়িতে তো ডিম খাওয়াই যায় না। যাই হোক, চলুন ডিম সিদ্ধ খাবো। নিধির ডিম সিদ্ধ খাওয়ার জন্যই জেদ করলো গহনের, আর কি, যা খেতে চাইবে তাই তো খাওয়াবে। সেজন্য চুপচাপ ফুচকার দোকান রেখে ডিম সিদ্ধর দিকে এগিয়ে গেল। একে একে নিধির 3টে ডিম সিদ্ধ খেলেও ভাবা যায়। গহনকে অনেকবার জোর করলো খাওয়ার জন্য, তবে গহন খেলো না। নিধি একাই 3টে ডিম সিদ্ধ খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে টাকাটা দিয়ে চলে আসার সময় গহন নিধিকে বলল, ডিম তোমার এত প্রিয়, খুব ভালোবাসে আমি ডিম খেতে। আমার মনে হয় আমাকে যদি কেউ 3 বেলা ডিম দিয়ে খেতে দেয় আমি অনায়াসে খেয়ে নিতে পারবো। গহন ছোট্ট করে বলল, ও। গহন ভেবেছিল নিধি হয়তো আর কিছু খাবে না, কেননা 3টে ডিম সিদ্ধ খাওয়ার পর কারো পেটে জায়গা স্বাভাবিকভাবে থাকার কথা না হয়তো। তবে গহন সত্যি বুঝতে পারেনি যে নিধির পেটে এখনো খানিকটা জায়গা আছে ফুচকা খাওয়ার জন্য। গহন গাড়ির দিকে চলে যেতে ধরলে নিধি ওর হাত টেনে ধরে বলল, আরে কোথায় যাচ্ছেন? কেন গাড়িতে? আচ্ছা মানুষ তো আপনি, ডিম সিদ্ধ খেলাম এজন্য আর ফুচকা খাওয়াবেন না? এত কিপটে আপনি। 1 প্লেট ফুচকার দাম আর কতই হবে বলুন তো? বউকে ঘুরতে নিয়ে এসে এভাবে কিপটামি করবেন? ছি, এত বড়লোক হয়ে কি লাভ যদি কাউকে 1 প্লেট ফুচকাই না খাওয়াতে পারেন? ও মা, আমি কখন বললাম খাওয়াবো না? আমি তো খাওয়াতে চেয়েছিলাম, তুমি তো ডিম খেতে চলে গেলে। আরে বাবা, সে তো আগে ডিম সিদ্ধ খেয়েছি, কিন্তু আমি কি বলেছি যে ফুচকার খাবোই না? চলুন ফুচকা খাবো। নিধি এক প্রকার টেনে নিয়ে গেল গহনকে। গহন স্বেচ্ছায় যেত, কিন্তু ধীর স্থিরতা নিধির পছন্দ না। ও নিজে চটপটে, ওর সঙ্গে যে বা যারা থাকবে তাদেরকেও ওর মতন চটপটে হতে হবে। গহন শুধু নিধির জন্য 1 প্লেট ফুচকা অর্ডার করলো।
ফুচকা চলে আসার পর নিধি নিজে আগে মনে ভরে 2-3টে খেয়ে নিল। তারপরে মনে পড়লো ওর পাশে তো গহনও দাঁড়িয়ে আছে। একটা ফুচকার মাঝে টক ঢেলে সেটা গহনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, মুখ খুলুন। গহন মাথাটা একটু পিছিয়ে নিয়ে বলল, না না, আমি খাবো না, তুমি খাও। নিধি মৃদু রাগী গলায় বলল, কি সমস্যা খেলে? আসলে আমি স্ট্রিট ফুড খাই না, ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না, আর এইসব তো একেবারেই খাই না। তুমি তো জানো আমার সমস্যা হয়, আর এই ফুচকা প্রচন্ড ঝাল। আপনার মা এত বছর ধরে ঝাল তরকারি খাওয়াচ্ছে আপনাকে, তখন কোনোদিন আপনার মাকে বলেছিলেন যে আপনার সমস্যা হয়? আর বউ আজ সামান্য একটা ফুচকা খাওয়াতে চাইছে, এতে আপনার কি হয়ে যাবে? কিচ্ছু হবে না, বউ ভালোবেসে খাইয়ে দিচ্ছে, ঝাল জিনিসও মিষ্টি লাগবে। কথাটা বলে নিধি জোর করে গহনের মুখে একটা ফুচকা দিয়ে দিল। গহনের সত্যি এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নেই, কেন যেন ভালো লাগে না। তবে আজ ফুচকাটা ভালোই লাগলো খেতে। কে জানে এই দোকানে ফুচকাটাই হয়তো বেশি ভালো, কিংবা নিধির বলা কথা অনুযায়ী বউয়ের ভালোবাসা আছে এজন্য। কিন্তু প্রচন্ড ঝাল লাগলো গহনের ফুচকাটা খেয়ে। তাড়াহুড়ো করে পানির বোতলে মুখ খুলে ঢকঢক করে পানি খেয়ে নিল। নিধি মুখ ভেঙচে বলল, রাখবি তো ঝাল, আমি ভালোবেসে খাইয়ে দিলাম, হবে নাকি? ভালোবেসে তো জিনিসটা খেতেও হবে, না হলে মিষ্টি লাগবে কি করে? খাটাস কোথাকার। গহন আর নিধির বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বাজলো। নিধির তখন একটু একটু ভয় করছে, কেননা আজকাল তো এই বাড়িতে নিধি ব্যতীত কেউ রান্না বান্না কিচ্ছু করে না, কোনো কাজে কেউ হাত দেয় না। নিধি তো রাতে রান্না করে রেখে যায়নি, এতক্ষণ যে বাইরে থাকবে সেটাও জানতো না। কে জানে রাতের রান্না আদৌ কেউ করেছে কিনা, নাকি এখন আবার এত রাতে ফিরে নিধিকে সব রান্না করতে হবে। কিংবা এমনও হতে পারে অন্য কেউ হয়তো রান্না করেছে ঠিকই, তবে সম্পূর্ণ গরমটা এখন নিধির উপরে ছাড়বে। দরজার কাছে দাঁড়িয়ে নিধি কলিং বেল বাজাতে ধরলে গহন ওকে থামিয়ে দিয়ে বলল, প্রয়োজন নেই, আমার কাছে চাবি আছে। গহন চাবি দিয়ে দরজা খুলতে ধরলে নিধি ওর হাত ধরে বলল, কলিং বেল বাজালে কি সমস্যা? ওরা কেউ বাইরে থেকে বাড়ি এলে আমি কি দরজা খুলে দেই না? তাহলে আমি এলে ওরা কেন দরজা খুলে দেবে না? কি এমন করছে? খুব বেশি রাতও তো হয়ে যায়নি যে ঘুমিয়ে পড়বে, কি দরকার ওদের বিরক্ত করা? দরকার আছে? এগুলো বিরক্ত করার মতন কোনো কাজ না ঘর, করতেই হয়। ধরুন যদি আমরা আজ চাবি না নিয়ে যেতাম সঙ্গে করে, তাহলে কি ওদেরকে দরজাটা খুলতে হতো না? এখন ওদেরকে দরজাটা খুলতে হবে। খুলবো না চাবি দিয়ে? সারাদিন শুধু বিছানায় গড়াগড়ি খাওয়ার সবগুলোর একটু উঠে আসুক, নয়তো কোমরে ব্যথা হয়ে যাবে। নিধি কোনো মতে চাবি দিয়ে গহনকে দরজাটা খুলতে দিলই না। গহন খোলার চেষ্টাও করলো না, বরং নিধিকে একটু প্রশ্রয় দিল যেন। নিধি একবার কলিং বেল বাজিয়ে ক্ষান্ত থাকলো না, বাজাতেই থাকলো। বিরক্ত হয়ে হলেও কেউ না কেউ উঠে এসে দরজাটা খুলে দেয় যেন। কেননা নিধি জানে একবার কলিং বেল বাজিয়ে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে তাহলে ঘরের ভেতরে থাকা মানুষগুলো ভুলেই যাবে দরজা খুলে দেওয়ার কথা। তাই ওরা যেন ভুলতে না পারে, সেজন্য এই উপায়। নিধির এই উপায়টা কাজে লাগলো। ঋতু এসে তড়িঘড়ি করে দরজাটা খুলে দিল। এভাবে কলিং বেল বাজাতে দেখে ভয় পেয়েছিল, ভেবেছিল কে না কে এসেছে। তবে দরজাটা খুলে সামনে গহনা নিধিকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ভরকালো। বিস্ময় ভরা কণ্ঠে বলল, এভাবে কে কলিং বেল বাজায়? আর ভাইয়া, আপনি তো সঙ্গে করে চাবি নিয়ে যান। গহন কিছু বলে ওঠার আগে নিধি হেসে হেসে বলল, আজ ভুলে গিয়েছিল ভাবে, সেজন্য কলিং বেল বাজালাম, নয়তো আপনাকে দিয়ে কষ্ট করানোর কোনো ইচ্ছে ছিল না আমাদের। জোরপূর্বক হাসলো ঋতু, কিন্তু কিছু যেন একটা আন্দাজ করতে পারলো। যাই হোক, এ নিয়ে আর আপাতত কোনো কথা তুললো না। দরজার সামনে থেকে সরে দাঁড়াতে নিধি আর গহন ভেতরে এলো। ওরা দুজনে নিজেদের ঘরে চলে যেতে ধরলে ঋতুর একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো। গহনকে ডেকে উঠলো। গহন ঘাড় ঘুরে ঋতুর দিকে তাকে প্রশ্নোত্তর গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবে? ঋতু একটু চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ ভাই, আসলে মায়ের খুব জ্বর এসেছে, বাড়িতে ওষুধও নেই, একটু যদি ওষুধটা নিয়ে আসতেন। মায়ের জ্বর এসেছে কখন? গতকাল রাত থেকেই জ্বর, সারাদিন ওষুধ খাওয়াইনি। না, ওষুধ তো ছিল না বাড়িতে, মাকে সারাদিন কিছু খাওয়াতেও পারিনি, অনেক চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু খাইনি। কি যে করো না তোমরা, সারাদিন ওষুধ ছিল না আর এখন আমায় বলছো? আগে জানানো উচিত ছিল। কথাটা বলে গন সালমা বেগমের ঘরের দিকে গেল। গনের পেছনে পেছনে নিধিও গেল। মানুষটা যাই করে থাকুক না কেন, এখন তো অসুস্থ, তাও আবার নিধির শাশুড়ি, তার উপর আবার গহনের প্রিয় মানুষ, না গেলে হয় না। ব্যাপারটা দেখতে খারাপ লাগে। দেখতে খারাপ না লাগলে নিধি হয়তো যেত না, কেননা সামান্য তো জ্বর এসেছে, তেমন কোনো ব্যাপার না। আর তার থেকে বড় কথা, এখন গেলে গহন থাকবে সেখানে। ইচ্ছে থাকলে নিধিকে সালমা বেগম বা অন্যরা তেরা বেকা কথা শোনাতে পারবে না, আর শোনালেও গহন বুঝতে পারবে যে ওর মা আসলে কেমন। নিধিকে সারাদিন কত কথা শোনায়। সালমা বেগমের ঘরের দিকে যেতে যেতে নিধি মনে মনে দোয়া করলো যেন সালমা বেগম ওকে ভালো মতো গহনের সামনে কথা শোনায়। সালমা বেগমের ঘরে তখন ওনার দুই বোনই শুধুমাত্র উপস্থিত, আর বাকি যারা এসেছিল তারা সবাই চলে গেছে। ওনারা দুজনেই থেকে গেছেন, অনেকদিন পরে এসেছেন তো, সেজন্য বোনকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সালমা বেগম তখন কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছেন, কাঁপছেন তিনি। গন বিছানার উপর সালমা বেগমের মাথার কাছে বসে ওনার কপালে হাত রাখলেন। গা জ্বরে পুড়ে যাচ্ছে। গনের ঠান্ডা হাতটা নিজের কপালে অনুভব করতে আর একটু কেঁপে উঠলেন সালমা বেগম। পিটপিট করে চোখ খুলে তাকালেন তিনি। চোখ দুটো
খুলে রাখতে তার যেন ভীষণ কষ্ট হচ্ছে। লাল টকটকে হয়ে উঠেছে দুটো চোখ। গহনকে বসে থাকতে দেখে আর তার ঠোঁটে হাসি ফুটে উঠল না, বরং ভেতরে জমে থাকা অভিমানগুলো কান্না হয়ে বেরিয়ে আসতে চাইল। তবে তিনি সেটাও করতে করলেন না। তিনি কাঁদবেন না গহনের সামনে, কোনো মতেই না। সালমা বেগমকে চোখ খুলে তাকাতে দেখে গহন ওনার দিকে একটু ঝুঁকে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা ঠিক আছো? শরীর বেশি খারাপ লাগছে? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। সালমা বেগম অস্পষ্ট গলায় বললেন, ঠিক আছি, এখন ডাক্তারের কাছে যেতে পারবো না, উঠলেই মাথা ঘুরছে। আমি আছি তো, আমি তোমায় ধরে ধরে নিয়ে যাব, চলো যাই। না বাবা, প্রয়োজন নেই, তুমি যাও, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও, সবেমাত্র বাইরে থেকে এলে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে, যাবো না ডাক্তারের কাছে, বাড়িতে নাকি ওষুধ নেই, আমি গিয়ে ওষুধ নিয়ে আসি, তুমি শুয়ে থাকো। কথাটা বলে গন উঠে চলে গেল ঘর থেকে। নিধি দরজার কাছে এসে দাঁড়িয়েছিল, সালমা বেগমের সাথে কথা বলার সুযোগও পেল না। বিছানার অন্য প্রান্তে বসা সালমা বেগমের দুই বোনের দিকে তাকাতে দেখলো ওনারা অগ্নিদৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে আছে। নিধিরা সেখানে এক মুহূর্ত দাঁড়ানোর ইচ্ছে হলো না। গহনের পিছন পিছন আবার চুপচাপ চলে গেল। এখন গহনের সাথে থাকাই নিরাপদ। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি হয় এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।